সো মাই ডিয়ার চিলড্রেন্স, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আচ্ছা, আমরা তো যখন ছোট ছিলাম তখন আমরা অনেকে মাটি দিয়ে খেলেছি, তাই না? অবশ্য আমি তো প্রচুর মাটি দিয়ে খেলেছি, মাটি দিয়ে, বালু দিয়ে। আমরা যখন অনেকে সমুদ্রের পাড়ে যাই, আমরা কী করি? আমরা পা দিই, পার উপর আমরা বালু দিয়ে দিয়ে ঘর বানাই, তাই না? ঠিক না? আবার অনেকে কিন্তু ছোটোবেলা এই বিশেষ করে গ্রামের দিকে মেয়েরা কী করে, আমিও তো করেছি বা দেখেছি আমার ছোটো বোনদের কড়াইয়ের মধ্যে বালু দিয়ে রান্না করা। করিনি আমরা? করেছি তো আমরা। কিন্তু এখনের দিনে আমরা হয়তো করি না, না? এখনের দিনে মা হয়তো বলে বালু দিয়ে খেলতে নেই, মাটি দিয়ে খেলতে নেই, তাই তো? কিন্তু এই যে মাটি, এই মাটি কিন্তু ভীষণ দরকারি কিন্তু আমাদের। আজকে আমরা এই মাটি নিয়ে কিন্তু কথা বলবো। আজকে আমরা তাহলে কী নিয়ে কথা বলবো? মাটি নিয়ে। আমরা ক্লাস 7-এর সায়েন্সের যে তোমাদের 9th চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারে তোমাদের মাটি নিয়ে আছে, সেই মাটি নিয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ লেকচারটা আজকে আমরা দেব। তাহলে আমি আগে লিখছি মাটি কি। তাহলে মাটি জিনিসটা কি? মাটি হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ। মাটি কি? মাটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এবার তাহলে আমি তো বললাম প্রাকৃতিক সম্পদ, এবার যখন প্রশ্ন আসছে বা আমি বলছি সম্পদ, তার মানে কি? তার নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্রয়োজনীয়তা বা তার একটা ভ্যালু আছে, ঠিক তো? আমরা যে কোনো জিনিস সম্পদ মানে কি? আমরা বলি না জল সম্পদ, বায়ু সম্পদ, ধন সম্পদ বলি তো। তাহলে মাটিকেও কি বলছি? প্রাকৃতিক, মানে প্রকৃতির মধ্যে বর্তমান থাকা একটা সম্পদ, যার অনেক কোনো না কোনো তার গুণাবলী এবং প্রয়োজনীয়তা বর্তমান। তাহলে আমাকে জানতে হবে মাটির প্রয়োজনীয়তা, তাই না? আচ্ছা, মাটির প্রয়োজনীয়তা কি? এখন মাটি যদি আমরা বলি, প্রথমে আমাদের কি আসে আমাদের চোখের সামনে? গাছ আসে না? কেননা মাটি মানে কি? গাছ। মাটির মধ্যে কে জন্মায়? গাছেরা মাটির মধ্যে জন্মায়। তাহলে এই গাছ কিন্তু মাটি ছাড়া বাড়তে পারবে না। কেননা এই মাটি কি করে? এই মাটি থেকে গাছ জল, খনিজ লবণ সব শোষণ করে এবং গাছের নিজের বৃদ্ধি আস্তে আস্তে হয়। তাহলে মাটি কি করে? গাছকে সে আশ্রয় দেয় এবং গাছ মাটির উপরই কিন্তু বেড়ে ওঠে। দেন হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট জীবজন্তু, আণুবীক্ষণিক হতে পারে বা অন্যান্য জীবজন্তু, যেমন আমরা ধরো কেঁচো। আমরা ধরো কেঁচো আছে, আমাদের ছোট ছোট আমাদের মাটির মধ্যে কতগুলো ইঁদুর থাকে, ঠিক না? কেঁচো আছে, বিভিন্ন মাটির যে ইঁদুর, এগুলোর কিন্তু এইগুলো কোথায় থাকে? এরাও কিন্তু মাটিতে এরা বসবাস করে। তাহলে মাটি কিন্তু অনেক জীবজন্তুর তারা বাসস্থান। 3 নম্বর কি? দেখো, আমরা কিন্তু আমাদের একটা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম শস্য। শস্য কি? আমি যদি আগের চ্যাপ্টারটা আবার একটু মনে করি, শস্য কি? যখন কোনো একজন কৃষক কোনো একটা বিশেষ ফসলকে অনেকগুলো লোকের চাহিদা মেটার জন্য কোনো একটা বিশেষ জায়গা জুড়ে লাগায়, তখন তাকে শস্য বলে। আমরা কিন্তু এগুলি পড়েছি, আমাদের মনে আছে আমাদের, তাই না? এই শস্যগুলি কোনগুলো আমাদের? ধান, গম, এগুলি শস্য না? তো এই শস্যগুলি আমরা কোথায় লাগাবো? শস্য মানে কি? কৃষি চাষ। তাহলে মাটি ছাড়া কি কৃষি চাষ করা যাবে? তাহলে কৃষি চাষ। তাহলে দেখো, মাটি ছাড়া কিন্তু গাছের বৃদ্ধি হবে না, কেননা গাছ তার মূলকে কি করে? মাটির মধ্যে আঁকড়ে রাখে এবং মাটি থেকে সে জল এবং খনিজ লবণ শোষণ করে এবং গাছের বৃদ্ধি হয়। জীবজন্তু, বিভিন্ন ধরনের জীবজন্তু, ছোট ছোট আণুবীক্ষণিক জীবজন্তু যেমন, ঠিক তেমন কিন্তু আবার কেঁচো, দেন তোমার মাটির ভিতর থাকা ইঁদুর, এরাও কিন্তু মাটিকে বসবাসের আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। এছাড়া কৃষি চাষের জন্য কার প্রয়োজন? মাটি প্রয়োজন। তাহলে এই হলো আমাদের মাটির প্রয়োজনীয়তা। তাহলে আমি আবার বলছি, মাটি হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ এবং যেহেতু আমরা বলছি সম্পদ, মানে তার কোনো না কোনো গুণমান বা তার ভ্যালু বর্তমান। তার ভ্যালুগুলি কি? সে গাছকে আশ্রয় দেয়, গাছ মাটি থেকে জল, খনিজ লবণ আহরণ করে, সে জীবজন্তুর বাসস্থান,
এবং সেই মাটি হচ্ছে আমাদের চাষাবাদের জন্য অত্যাবশ্যক একটি অংশ। এই গেল আমাদের মাটি নিয়ে আমাদের প্রাথমিক ধারণা। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এবার সম্পদ যেহেতু হয়, ঠিক না, সম্পদ আমি কি বলেছিলাম, সম্পদ। এবার সম্পদ যদি হয়, যেমন তোমার টাকা, টাকা তো একটা সম্পদ, সম্পদ না, সম্পদ তো সম্পদ যেহেতু হয়, তাহলে সম্পদেরও কিন্তু কি হয়, এবার টাকা তো তুমি জমে রাখতে পারো না, কত জমাবে, তোমাকে তো খরচও করতে হয়, মানে তার ক্ষয় হয়। তাহলে সম্পদ যেহেতু আছে মাটির সঙ্গে যুক্ত শব্দটি, সম্পদেরও ক্ষয় হয়, তাহলে মাটিরও কিন্তু ক্ষয় হয়। এই মাটির ক্ষয় আমরা যখন জানবো, তার আগে জানবো তার দূষণ, মাটির দূষণ, যাকে আমরা বলবো ভূমি দূষণ। ঠিক হ্যাঁ, এবার প্রথম প্রশ্ন হচ্ছে ভূমি দূষণ হয় কেন, সেটা আমাদের একটু একটু বিস্তারভাবে আমাদের জানতে হবে। আচ্ছা, যখন খুব বৃষ্টি হয়, খুব জল জমে যায়, তখন তোমরা কি কি দেখো ভাসতে? প্লাস্টিক দেখি আমরা, মানে পলিথিন। আর কি দেখি আমরা? থার্মোকল। আমরা তাদের নাম লিখতে পারলাম দুটো জিনিসের, কি কি? প্লাস্টিক, পলিথিন, থার্মোকল। এই প্লাস্টিক হোক, পলিথিন হোক বা থার্মোকলই হোক না কেন, এগুলি কি পচনশীল? না। তাহলে এগুলিকে আমরা কি বলতে পারবো? অপচনশীল। এই অপচনশীল বস্তুগুলো কিন্তু মাটিতে জমে থাকে, এগুলি কিন্তু মাটিকে তার ক্ষয়, মাটির যে দূষণের জন্য দায়ী কিন্তু। তাহলে এই প্লাস্টিক, পলিথিন, থার্মোকল, এই সমস্ত জিনিস যারা নাকি আমাদের বলতে পারি অপচনশীল পদার্থ, সেই অপচনশীল পদার্থগুলো কিন্তু মাটির দূষণের জন্য দায়ী। এছাড়া আমরা আগের চ্যাপ্টারে আমরা যখন শস্য চাষ করেছিলাম, তখন কিন্তু আমরা একটা চ্যাপ্টারে আমরা শেষের দিকে পড়েছিলাম, আমরা জৈব সার, রাসায়নিক সার আমরা সবাই পড়েছি, ঠিক না? সেখানে আমরা কি বলেছিলাম? রাসায়নিক সার কিন্তু ভালো না, কেননা রাসায়নিক সারগুলো মাটির ক্ষয়ক্ষতি করে। তাহলে আমরা বলতে পারি কি, বিভিন্ন কীটনাশক বা রাসায়নিক পদার্থ এগুলি কিন্তু মাটিতে জমে, এবং এগুলি কি করে? মাটির উর্বরতা বা গুণমান কমিয়ে দেয়। তাহলে আমরা এইভাবে কিন্তু ভূমি দূষণ হচ্ছে। তাহলে কেন, কিভাবে হয় ভূমি দূষণ? বিভিন্ন অপচনশীল, যেমন প্লাস্টিক, থার্মোকল, পলিথিন, এগুলি জমে জমে মাটির দূষণ করে। ঠিক কিন্তু বিভিন্ন কীটনাশক বা রাসায়নিক পদার্থ এগুলো কিন্তু মাটিতে জমে গিয়ে মাটির উর্বরতা কমিয়ে দিয়ে মাটির দূষণ করে। এবার যেহেতু আমরা মানুষ এবং যেহেতু আমাদের মান এবং হুঁশ দুটোই বর্তমান, তাই তো, এই জন্যই তো আমরা মানুষ। তাহলে আমাদের কি হবে? যখন দূষণ হয়, তখন দূষণ থেকে আমরা কি করব? প্রতিরোধ করব। এবার প্রতিরোধ করব কি করে? আমরা তখন কতগুলো পদক্ষেপ বা স্টেপ নেব, যাতে আমাদের এই বিশাল যে সম্পদ ভূমি বা মাটি, তার দূষণ না হয়। কি করব আমরা? আমরা তখন প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার আমরা করবই না কিন্তু। এই জন্যই বলা হয় কি, সরকার থেকে বলা হয় কি, বলা হয় না যে প্লাস্টিক ব্যবহার করা চলবে না, নিষিদ্ধ। কেন? মানে প্লাস্টিকগুলি আমরা কি করব? আমরা তো সেগুলি মাটিতেই ফেলে দিই আমরা, তাই না? এগুলি জমে এবং জমে জমে পচে না, মাটি দূষণ করে। আমরা এই জন্য আগে ক্লাসে বলেছিলাম কি, যে আমরা যতটা পারি জৈবজ বিভিন্ন সারের ব্যবহার করব, ঠিক না? তো এইভাবে কিন্তু আমরা মাটির দূষণ থেকে আমরা আমাদের মাটিকে বাঁচাতে পারি। আমাদের ভূমির কিন্তু আমরা সেই উর্বরতা টিকিয়ে রাখার জন্য এই পদক্ষেপগুলি নিলে আমরা কিন্তু অনেকটা বেশি লাভবান হব। এবার তোমরা তোমাদের যেই গ্রামে থাকো বা যারা গ্রামে থাকো না বা যারা শহরে থাকি, এটা কি কোনো সময় কোনো বিল্ডিং তৈরি করার সময় আমরা দেখেছি কি করা হয়? বিল্ডিং তৈরি করার সময় মাটিটাকে যেই অঞ্চলে বা যেখানে মাটি মানে বিল্ডিং তৈরি করা হবে, সেখানে কি করা হয়? মাটি কেটে কেটে তোলা হয়, তাই তো? বা কুয়া বানানোর সময় কি করা হয়? বা আমাদের যখন পুকুর আমরা করি, তখনও কি করি? আমরা মাটি কেটে তুলে ফেলি ওই জায়গার, ওই অঞ্চলটার, ঠিক না?
তখন আমরা মাটি কাটি তখন কি আমরা দেখি, কি দেখি আমরা একটু লক্ষ্য করবো আমরা কিন্তু। এবার যখন আমরা কোনো জায়গায় মনে করো বিল্ডিং হচ্ছে আমাদের আশেপাশে, বা কোথাও পুকুর কাটা হচ্ছে, বা আমাদের কুয়া করা হচ্ছে, তখন আমরা একটু দেখব। আমরা আমরা কি দেখব? আমরা দেখব যে মাটির যে গঠন বা মাটির যে লেয়ারটা কিন্তু সবটা কিন্তু একরকম না, ঠিক না? মাটির লেয়ার সবটা কিন্তু একরকম না। মাটির এই যে বিভিন্ন যে লেয়ারে লেয়ারে তার যে সজ্জারীতি, এটাকে বলা হচ্ছে তার ভূমির বিন্যাস। তাহলে এই ভূমির বিন্যাস, তাহলে ভূমির বিন্যাস বলতে আমরা কি বুঝলাম? মাটির যে বিভিন্ন লেয়ারগুলি বর্তমান, তার যে সজ্জারীতি, তাকে বলা হচ্ছে ভূমির বিন্যাস। এবার এই যে আমাদের মাটি, এই মাটি তৈরি হয় কোত্থেকে? সেটা একটা বিশাল বড় প্রশ্ন, তাই না তোমাদের? আচ্ছা, একদম সোজা কথা, একদম মানে খুব সহজ উত্তর। বিভিন্ন ধরনের পাথর বর্তমান আমরা দেখি না? পাথরটা তো দেখেছি তো আমরা। এই পাথরগুলো কি হয়? এগুলো আবহাওয়া, নদীর জল বা বায়ু প্রবাহে এগুলি আস্তে আস্তে এগুলির থেকে ক্ষয় পায়। ক্ষয় পেয়ে পেয়ে এগুলি আস্তে আস্তে মাটিতে পরিণত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় বিচূর্ণী ভবন। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? বিচূর্ণী ভবন প্রক্রিয়া। তাহলে কিভাবে হতে পারে? বিভিন্ন জল বা বায়ুর প্রবাহে। জল বা বায়ু প্রবাহে মূলত। এছাড়া কোনো কোনো সময় প্রাকৃতিক, যেমন আমাদের উদ্ভিদ দ্বারাও হতে পারে, উদ্ভিদের মূলের সাহায্যেও কিন্তু এই প্রক্রিয়াটা হয়। পাথর ভেঙে ভেঙে আমরা কি জানি? আমরা জানি না যে কি হয়, যে মনে করো কোনো একটা জায়গায় পাথরের যে ফাটল ধরেছে, ফাটলের মধ্যে রাতের বেলা যে জল ছিল সেই জলটা জমে ঠান্ডা হয়ে সেটা বরফে পরিণত হয়েছে। এই বরফগুলো কি করে? চাপ দেয়, আস্তে 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 সে ক্রমাগত আস্তে 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 মাটিটা ভাঙতে থাকে, সেই পাথরটা ভাঙতে থাকে। পাথরের উপর প্রচুর জোরে হাওয়া চলতে 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 কি হয়? সেই পাথরটা ভাঙতে থাকে। এই পাথরের উপর যদি প্রচুর মানে খুব স্পিডে নদী চলে যায়, কি হয়? সেই খসায় 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 সেটা আস্তে আস্তে পাথরটা ক্ষয়ে গিয়ে মাটিতে রূপান্তরিত হয়। এছাড়া মনে করো কোনো একটা আমরা দেখি, অনেক সময় দেখি না আমরা কোনো ওয়ালের মধ্যে বট গাছ হয়ে আছে। বট গাছ তো কি, মানে এই ওয়ালটা তো কি একটা বলতে পারি আমরা একদম ইট, বা বিভিন্ন বাড়ির মধ্যে দেখি না আমরা কি দেখি? আস্তে আস্তে ওই যেটা ফাটল, তার মধ্যে একটা গাছের শিকড়, সেই শিকড়টা কী করে? সে আস্তে আস্তে এই ফাটলের মধ্যে দিয়ে যখন যায় সে চাপ প্রয়োগ করে, এবং সে তার প্যাসেজটা খোঁজার জন্য আস্তে আস্তে ফাটল আরও তৈরি করে। এভাবে সে ক্ষয় করে 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 সে মাটিতে রূপান্তর করে। তাহলে এই যে সম্পূর্ণ প্রক্রিয়ায় শিলা থেকে যে মাটির যে তৈরি হওয়ার যে পদ্ধতি, এটার নাম হচ্ছে আমাদের বিচূর্ণী ভবন, ঠিক তো? তাহলে আমরা এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা তোমাকে একটু আগে বলেছিলাম যে মাটির বিন্যাস। এবার আমরা একটা মজার একটা জিনিস আমরা আসব। এবার দেখো, আমি যখন মনে করো কোনো পুকুর কাটা হচ্ছে তোমার আশেপাশে কোনো জায়গাতে, তুমি দেখবে কি মাটির উপরের যে লেয়ারটা আছে এবং যেখানে পুকুর কাটা হয়েছে একদম শেষের যে জায়গাটা, এখানে দেখবে রং কিন্তু আলাদা। এই মাটির স্তরে স্তরে এই যে রঙের পার্থক্য এবং তার ধর্মের যে পার্থক্য, এগুলিকে বলা হয় আমার কি সয়েল প্রোফাইল। তোমাদের দেখো একটা ছবি তোমাদের এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে সয়েল প্রোফাইল। একটা জায়গার সয়েল প্রোফাইল, এই যে প্রত্যেকটাকে বলা হয় তার আনুভূমিক স্তর। এ স্তর, বি স্তর, সি স্তর এবং ডি, বা এটাকে আমরা ব্যাডরকও বলতে পারি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, এই প্রত্যেকটা স্তরের গঠন বা ভৌত জিনিস কি একরকম ধর্ম? না, মোটেই না। এবার প্রথমে আসি আমরা, আমরা দেখি এ স্তর বা এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে হিউমাস স্তর। সাধারণত মাটির যে উপরের লেয়ারটা, এই লেয়ারটা কি আমরা দেখি? এই লেয়ারটা দেখি আমরা একটু কালচে রঙের হয়। কেন হয়? কেননা আচ্ছা, এই লেয়ারে কে জন্মায়? গাছ জন্মায় না? জন্মায় তো।
এই লেয়ারে তাহলে কে জন্মায়? গাছ জন্মায়। এখানে বা গাছের পাতাগুলি এখানে পড়বে, একটা সময় পরে কী হবে? সেটা পচে যাবে, বিভিন্ন গাছের পাতাগুলি পচে যাবে, বিভিন্ন প্রাণীর দেহাবশেষগুলি এখানে পচে এখানেই থাকবে, নষ্ট হয়ে যাবে। এর ফলে এই জায়গাটা কি হয়? এটা হিউমাসে সমৃদ্ধ হয় এবং তাই কিন্তু এখানের রঙটা কালচে হয়। তাই এই স্তরটাকে বলা হচ্ছে হিউমাস স্তর। এই স্তরের বৈশিষ্ট্য যেন কি? এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরটা কিন্তু হিউমাসে সমৃদ্ধ হওয়ার জন্য পরিপোষক তত্ত্বতে অত্যন্ত সমৃদ্ধ। 1 নম্বর, এই স্তরের মাটি কিন্তু সছিদ্র এবং সছিদ্র হওয়ার জন্য কি সে জল চলাচলে সহযোগী। আর আমরা কি লিখব? প্রথমে লিখব পরিপোষক বর্তমান। তাহলে আমরা কি জানলাম? মাটির যে প্রথম স্তরটি, যেটাকে আমরা বলছি এ স্তর, সেখানে মাটির কি হয়? বিভিন্ন গাছ বা আমাদের জীবজন্তুর দেহাবশেষ পচে গিয়ে ওই স্তরে হিউমাসে পরিপূর্ণ হয়, তাই এই স্তরটি পরিপোষকে সমৃদ্ধ হয়। তাছাড়া এই স্তরে মাটি সছিদ্র হয় এবং এই স্তর মাটি সছিদ্র হওয়ায় জল চলাচলে সহযোগী হয়। এরপরের স্তরটা কি? বি, আনুভূমিক স্তর, বা এটাকে আমরা বলতে পারি মধ্যম স্তর। দেখো, এই বি স্তরটা বা এই মধ্যম স্তরে এখানে কিন্তু হিউমাসের পরিমাণ অনেক কম থাকে, বলতে গেলে এইখানের থেকে অনেক বেশি, একদমই কম থাকে। তাহলে হিউমাস অপেক্ষাকৃত কম, কিন্তু এখানে কিন্তু খনিজ পদার্থের বেশি থাকে, পূর্ণ। আর এই স্তরটা কিন্তু অপেক্ষাকৃত দৃঢ়, ঠিক না? আগের স্তরে আমি কি লিখেছিলাম? সছিদ্র। এখানে কি লিখছি? দৃঢ়। আগের স্তরে লিখেছিলাম হিউমাসে খুব ভালো আছে, এখানে লিখছি হিউমাস অপেক্ষাকৃত কম কিন্তু বিভিন্ন খনিজ লবণের পরিমাণ বেশি আছে। তাহলে বি স্তর গেল। এবার আসছে আমাদের সি স্তর। আমি তোমাদের উপরে এই জায়গাটা একটু মুছে ফেলি। এবার আসছে আমাদের সি স্তর, ঠিক আছে? এই স্তরে কি দেখব? এই স্তরে দেখব আমরা বিভিন্ন ফাটল ধরা শিলা। এই স্তরে কিন্তু আমরা বিভিন্ন ফাটল ধরা শিলা বর্তমান থাকতে দেখব। ডি স্তরকে বলা হচ্ছে বেড রক। আচ্ছা, বেড মানে কি? বিছানা। আর রক মানে কি? পাথর বা শিলা। অনেক সময় যখন আমরা এই যে যারা নাকি মাটি কাটে, অনেক সময় যখন শাবল দিয়ে মারে, তখন কি হয় দেখি না? বলে না যে আর যাচ্ছে না, নিচে পাথর। মানে কি? তারা বেড স্তর বা বেড রক বা একদম শিলার যে অঞ্চলটা যেখানে সম্পূর্ণ শিলায় পরিপূর্ণ, সেখানে তারা পৌঁছে গেছে। এখন দেখো তুমি, এই শিলাগুলি যখন ভাঙবে তখন কি হবে? একটু ছোট ছোট শিলা। এগুলি যখন আরও এগুলির পর হাওয়া যাবে তখন কি হবে? এই স্তরটা তৈরি হবে। এই স্তরটার পর যখন আরও বেশি হাওয়া যাবে তখন কি হবে? ক্ষয় পেতে 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 একদম নরম মাটির স্তর তৈরি করলো কি না? যেটা বলেছিলাম কি? বিচূর্ণী ভবন। তাহলে দেখো, এজন্য এই যে এই স্তরের থেকে ক্ষয় পেতে 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 আলটিমেটলি আমাদের এই নরম একদম মিহিকণাযুক্ত আমাদের এই স্তরে, যেখানটাকে আমরা বলছি হিউমাস স্তর, এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে মাটির প্রোফাইল, মানে এ স্তর বি স্তর, ঠিক আছে? এ স্তর হচ্ছে হিউমাস যুক্ত স্তর, বি স্তর হচ্ছে আমাদের মধ্যম স্তর। এই সবটাকে মিলে বলা হচ্ছে মাটির প্রোফাইল। আমি তোমাদের আবার একটু বলছি মাটির প্রোফাইল কোনটা। মাটিকে যদি আমরা একদম লম্বালম্বি তখন কাটি বা উলম্ব ছেদ দেখি, তখন উপর থেকে নিচ পর্যন্ত এই মাটির যে বিভিন্ন স্তরের যে বিন্যাস, একেই বলা হচ্ছে তার সয়েল প্রোফাইল। এই সয়েল প্রোফাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 4টা স্তর বর্তমান মাটির, এ স্তর, বি স্তর, সি স্তর এবং ডি বেডরক স্তর। এই স্তরকে কি বলা হচ্ছে? হিউমাস স্তর।
কেননা এখানে কে জন্মায়? এখানে উদ্ভিদ জন্মায়। এবার উদ্ভিদ প্রাণীর বিভিন্ন দেহাবশেষ এখানে জমে জমে পচে পচে এই স্তরটা হিউমাসে সমৃদ্ধ হয়, তাই এই স্তরের রং বেশি কালো হয়। এবং এখানটায় কিন্তু মাটির খুব ফাইন পার্টিকেলস থাকে এবং হিউমাসে পরিপূর্ণ হওয়ার কারণেও কিন্তু এটা সছিদ্র হয় এবং জল চলাচলে সাহায্য হয়। বি স্তর হচ্ছে আমার আনুভূমিক মধ্যম স্তর। এখানে কিন্তু খনিজ লবণের পরিমাণ একটু বেশি থাকে, কিন্তু তা কিন্তু অপেক্ষাকৃত দৃঢ় হয়। আমার শ্রীয়ানুভূমিক স্তর, এখানে কিন্তু ফাটল দ্বারা বিভিন্ন শিলা এগুলি নিয়ে তৈরি হচ্ছে। এবং ডি স্তর, যেটাকে বলা হচ্ছে আমার বেডরক, সেখানে কিন্তু বড় বড় শিলা বর্তমান। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মাটির প্রোফাইল। এবার আসছি আমরা এই যে ভারতবর্ষের দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চাষ করা হয়। কোথাও ধান, কোথাও গম, কোথাও ভুট্টা, কোথাও জোয়ার, কোথাও বাজরা, কোথাও রাগি। এই যে শস্য চাষ করা হয় কিসের উপর নির্ভর করে? মাটির উপর নির্ভর করে। এবার কোনো অঞ্চলের মাটি কিন্তু নির্ভর করে ওই অঞ্চলের আবহাওয়া, বৃষ্টিপাত, আর্দ্রতা সব কিছুর উপর, ঠিক না? আমাদের ভারতবর্ষের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মাটির বিভিন্ন রকম বর্তমান, ঠিক না? যেমন আমাদের যে এখানটা কি পাহাড়ি অঞ্চল, রাজস্থান কি একদম মরুভূমি মতো অঞ্চল। সে যাই হোক না কেন, মাটির কিন্তু প্রকারভেদ বর্তমান। ঠিক আছে, আজকে আমরা কিন্তু সেই মাটির প্রকারভেদ সম্বন্ধ একটু আলোচনা করব। দেখো, মাটিকে মূলত ভাগ করা হয় 3 ভাগে। আমি লিখছি বেলে মাটি, এঁটেল মাটি আর দোআঁশ মাটি। মাটিকে মূলত এই 3 ভাগে ভাগ করা হয়: বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এই 3 প্রকার মাটির মধ্যে কিন্তু তাদের চারিত্রিক ধর্মেরও কিন্তু ভিন্নতা আমরা দেখি। আমরা প্রথমে চলো আমরা একটু বেলে মাটি নিয়ে একটু আমরা গল্প করি। এই যে বেলে মাটি, এই বেলে মাটির কণাগুলি কিন্তু বড় বড় হয়। তাহলে কণাগুলি আমি বড় বড় করলাম। এবার কণাগুলি যেহেতু বড় বড় হয়, এর ফলে এদের মধ্যে কি হয়েছে? এদের মধ্যে এখানে কে আছে? তাদের মধ্যে স্পেস বা ফাঁকা অংশ বর্তমান। তাহলে ফাঁকা অংশের মধ্যে কে থাকবে? এয়ার বা বায়ু। এই জন্য যেহেতু এই প্রকার মাটির কণাগুলোর তাদের সাইজ বড় হয়, তাই তাদের মধ্যে কিন্তু বায়ু থাকার বেশি সম্ভাবনা, বায়ু বেশি থাকে, কেননা তাদের মধ্যে খুব ফাঁকা অংশ বর্তমান। এবং যেহেতু ফাঁকা অংশ বর্তমান, এদের মধ্যে কিন্তু জল সহজেই গড়িয়ে যায়, তাই এরা কিন্তু জল ধারণ ক্ষমতা কম। তাহলে আমি কি লিখতে পারছি? প্রথমে লিখব এরা কিন্তু তাদের কণাগুলোর সাইজ বড়। এদের মধ্যে কিন্তু যেহেতু সাইজগুলো বড়, তাই এদের মধ্যে কিন্তু প্রচুর স্পেস বর্তমান। এবং যেহেতু স্পেস বর্তমান, তাই এই স্পেসগুলির মধ্যে কে থাকে? এয়ার। তাই এই ধরনের মাটিকে কিন্তু আমরা এরিয়েটেড সয়েলও বলতে পারি। যেহেতু এই ধরনের মাটির জল ধারণ ক্ষমতা অনেক কম, যেহেতু কি হয়েছে, তাদের মধ্যে গ্যাপ বেশি, জল ইজিলি চলে আসতে পারে, তাই কিন্তু এই ধরনের মাটি একদম খুব একটা চাষের জন্য বেশি ভালো না। তাহলে এই গেল আমাদের বেলে মাটি। এরপরে আমাদের কে আসছে? আমাদের এঁটেল মাটি। এঁটেল মাটির কিন্তু কণাগুলো কিন্তু ছোট ছোট, এবং কণাগুলো ছোট ছোট হওয়ায় এদের মধ্যে কিন্তু বেশি বায়ু জায়গা নেই, কিন্তু খুব কাছাকাছি থাকে তো কণাগুলো ছোট ছোট তো, কিন্তু এই জায়গার মধ্যে কি হয়, এরা জল ধরে রাখতে পারে।
তাই এদের কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি, আর এদের ক্ষেত্রে কি দেখেছিলাম, জল ধারণ ক্ষমতা কম। এদের মধ্যে কিন্তু বায়ু বেশি নেই, কিন্তু বায়ুর স্থান কম, আর এর মধ্যে কি বায়ু স্থান বেশি। আর এবার হচ্ছে আমাদের দোআঁশ মাটি। এই দোআঁশ মাটির মধ্যে কি হচ্ছে, সমান অনুপাতে সব ধরনের এই যে কণা বর্তমান। দোআঁশ মাটি তাই বলা হয় চাষের জন্য বেশি ভালো বা উপযোগী। তাহলে আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা পড়লাম যে মাটি একটি সম্পদ। যেহেতু মাটি একটি সম্পদ, তাই মাটির মধ্যে কি হয়, মাটির কিন্তু দূষণ হয়, যাকে আমরা বলছি ভূমি দূষণ। এবার আমরা কি জানলাম, মাটির কিন্তু মাটি যেই প্রক্রিয়ার মাধ্যমে হয় তার নাম হচ্ছে বিচূর্ণী ভবন। আর আমরা কি জানলাম, আর আমরা জানলাম যে মাটির একদম টপ থেকে বটম পর্যন্ত যে মাটির যে বিভিন্ন স্তরে স্তরে যে বিন্যাসকে, যাকে আমি দেখিয়ে দিলাম তোমাদের, এ থেকে একদম ডি পর্যন্ত এই যে বিন্যাস, এই বিন্যাসকে বলা হচ্ছে সয়েল প্রোফাইল। আর আমরা কি জানলাম, আমরা জানলাম মাটির প্রকারভেদ। আজকে আমরা এই 5টা জিনিস আমরা জানলাম। এবার তোমরা হোমওয়ার্ক তোমরা লিখে রাখো। আমি তোমাদের কোয়েশ্চেনগুলি লিখে দিচ্ছি, তোমাদের আমি উত্তরও তোমাদের বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে মাটির দূষণের কারণ কি কি। তোমরা কি লিখবে, তোমরা লিখবে মাটি দূষণের মূল কারণ হচ্ছে প্লাস্টিক, পলিথিন প্রভৃতি পদার্থগুলো যেগুলিকে অপচনশীল, সেগুলি জমে মাটি দূষণ করে। এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ সঞ্চিত হয়েও মাটির উর্বরতা কমিয়ে দেয়। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিচূর্ণী ভবন বলতে কি বুঝো। তোমরা কি লিখবে, লিখবে যে প্রক্রিয়ার মাধ্যমে শিলা থেকে আবহাওয়ার প্রভাবে, যেমন জল বা বায়ু বা উদ্ভিদের প্রভাবেও শিলা থেকে মাটি পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিচূর্ণী ভবন। তোমরা আরেকটা কোয়েশ্চেন তোমরা লিখবে, সেটা হচ্ছে সয়েল প্রোফাইল বলতে কি বোঝো। তোমরা লিখবে উলম্বভাবে যদি মাটিকে দেখা হয়, মাটির যে বিন্যাস, এই বিন্যাসকে দেখা যায় মাটির উপর থেকে তল পর্যন্ত মাটির বিভিন্ন যে সজ্জারীতি, তাকে বলা হচ্ছে তার সয়েল প্রোফাইল। আর শেষ প্রশ্নটা হচ্ছে মাটির প্রকার ভেদ গুলো কি কি। আমরা কি লিখব, আমরা লিখব মাটির প্রকার ভেদগুলি হচ্ছে বেলে মাটি, এর দোআঁশ মাটি, আর মাটিটা কি লিখব, আটাল মাটি। বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি, এই 3টা আমরা লিখব মাটির প্রকারভেদ। ঠিক আছে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, এবং যখন আমাদের সঙ্গে পরে দেখা হবে আমাদের থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলি জেনে নেবে। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করবে, এবং এখন থেকে যখন এই মাটিকে দেখবে, তোমাদের আশেপাশে যখন দেখবে মাটি, কি মনে রাখবে যে মাটি একটি সম্পদ, এবং এই মাটিকে কিন্তু আমাদের বাঁচাবার প্রয়োজন। ঠিক না, আমরা পরবর্তী ক্লাসে এই মাটির কিভাবে ক্ষয় হয় সেগুলি জানবো, মাটির আর্দ্রতা কিভাবে বজিয়ে রাখা হয়, মাটির জল ধারণ ক্ষমতা কি করে হয়, সেগুলো সব আমরা পরবর্তী ক্লাসগুলিতে জানবো। আমরা এই সময়টা তোমরা এখন পড়াশোনা করবে এবং যে তোমাদের দিলাম হোমওয়ার্কগুলো লিখে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।